এভরি 2 মান্থ। এমনি গ্রীষ্ম শেষে হয়ে বর্ষা আসে, বর্ষা শেষে যে হেমন্ত আসে, এরপর কিন্তু গ্রীষ্ম আসে। তেমনি আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ কি আবার আসবে? আমার মূল ব্যাপার হলো আমরা এমন কর্ম যদি করি যে কর্মটা মনে হয় আওয়ামী লীগ যা কিছু করেছে তার চেয়ে মন্দ কর্ম আমরা করছি, আওয়ামী লীগের কর্মটা ভালো ছিল, তাহলে তো অবশ্যই আওয়ামী লীগ আসবে। আসবে না কেন? ডিফেন্স অন আমরা যদি আবার এমন ভালো কাজ করি, সবাই যদি মনে করে যে না এই দলটা কোনোদিনই রাজনীতি দ্বারা প্রতিষ্ঠিত হবে না, এটা নির্ভর করে আমাদের কর্মের উপর। ছোট্ট করে আরেকটু জানতে চাই, জনাব সালাউদ্দিন আহমেদের কথার যে সূত্র ধরে তিনি নিবন্ধিত দলগুলোর নির্বাচনের কথা বলেছেন। আমরা যতটা জানি সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নিবন্ধন আছে, কিন্তু জামাতের নিবন্ধন এখনো ফিরে পায়নি। তাহলে এখানে কি মানে এখানটায় কিভাবে দেখছেন এই যে তার বক্তব্যের যে জায়গায়? তার বক্তব্যের অনেক সুদূর প্রসারী দিক আছে এখানে। জামাতের সঙ্গে যেহেতু বিএনপির একটা দূরত্ব তৈরি হয়েছে, সাংগঠনিক কারণেই বিএনপি চেষ্টা করবে জামাতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য। এখন এখানে আমরা আমাদের সেই আগের সেই খাতিরই নেই। কিন্তু ঐক্যের কথাও বলেছে আবার আজকে। হ্যাঁ, ঐক্যের কথা থাকবে, ঐক্যের মধ্যে পারিবারিক সম্পর্ক একরকম, ব্যক্তিগত সম্পর্ক একরকম, আর রাজনীতি করার জন্য তো আমাকে প্রতিযোগিতা করতে হবে, আমি তো আমার জায়গা ছেড়ে দেবো না। ফলে এটা হতে পারে জামাত এখনো নিবন্ধিত হয় নাই, ফলে সেই নিবন্ধিত না হয়ে নিবন্ধিত ছিল মানে আদালতের এটা তাদের সেইভাবে যদি হয়। আর অন্যদিকে আওয়ামী লীগের ব্যাপারে একটা স্বাভাবিক ব্যাপার হলো আওয়ামী লীগ আসলে এই বাংলাদেশে কেউ নিষিদ্ধ করতে চায় না, নো ওয়ান। যারা পলিটিক্স করতে চায়, ইভেন জামাতও না, তারা যে জিনিসটা চায় আওয়ামী লীগের যে সমস্ত লোক অন্যায় করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, তারা এই দলের নেতৃত্ব থেকে বাদ হয়ে যাক এবং বেশি যারা গুনাহ করেছে তাদের শাস্তি হোক, এই এতটুকু আমরা চাই, দৃষ্টান্তমূলক শাস্তি। ধন্যবাদ। আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার কাছে আলোচনা হয়তো এই সূত্র ধরে করবেন, তার সাথে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সীমান্তে নাগরিক হত্যা বন্ধ হবে। এই বিষয়টি নয়াদিল্লিতে আসন্ন বিজিবি বিএসএফ বৈঠকের মূল এজেন্ডা বললেন, এবং কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না, ভারতের সাথে বডি ল্যাঙ্গুয়েজ অনেক পরিবর্তন হবে, এটি উনি নিশ্চিত করেছেন। কিভাবে মনে করছেন যে সেই বডি ল্যাঙ্গুয়েজে আমরা দিল্লি গিয়ে কথা বলতে পারবো এবং সেখানে গিয়ে সেই আগে আমরা 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 কি কোনো পরিবর্তন দেখতে পাবেন কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বোধহয় শেষ পর্যায়ে এসে পড়েছি। এই যে ভারত, এই নামটা উচ্চারণ করলে পরেই এই যে ইউটিউবে আপনি আমাকে বললেন যে জামাত শিবিরের কর্মী, আপনি চিনেন কিভাবে? সবটা না হইলো কালো যারা আওয়ামী লীগ করে এরা কালো কোট গায়ে দেয়, এটা চিনা যায় যে এরা আওয়ামী লীগ করে। আর জামাত শিবিরের কর্মীর একটা চিহ্ন আছে, সেটা হলো তাদের দাড়ি অন্যদের চেয়ে, দাড়ি উঠার পরে করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত যারা জামাত করে তাদের দাড়ি দেখলেই বোঝা যায় তারা জামাত করে। এই কারণে আমি চিনি। এই ভারত কথাটা বললে পরেই আমার উপরে এমন একটা আক্রমণ, আমি হইলাম ভারতের দালাল। ভারতের দালাল হওয়াটা তো ঘৃণার ব্যাপার, অবশ্যই ঘৃণার ব্যাপার। আমরা চাই ভারতকে, কালকেও আমি এক জায়গাতে বলছি, আমরা চাই ভারতকে কলকাতা দখল করব 8 ঘন্টার মধ্যে, বা বিহার উড়িষ্যা দখল করে ফেলবো আমরা 10 ঘন্টার মধ্যে, 7 সিস্টার সাগরতলা দখল করে ফেলবো। ভারত তো আমাদের ভয়ে ভীত কম্পমান, কাজে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ তো ভিন্ন হবেই। এইসব লোকজন রে যারা জেনারেল বানাইছে, আমি বাংলাদেশে যে জেনারেল বানাইছে, আমি বানাইছি, আমি মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই বাঙালির ছেলে জেনারেল হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই। দ্বিতীয় মহাযুদ্ধে মেজর ছিল, ক্যাপ্টেন থেকে মেজর হয়েছিল উসমানী, তাকে গোল্ড মেডেল দিছিল ভারতের ব্রিটিশ প্রধান সেনাপতি মন্টোগোমারি, এবং বলেছিল দিস বয় ওয়ান্স হি উইল বি দ্য জেনারেল অফ ইন্ডিয়া। ইন্ডিয়া বাগিয়া পাকিস্তান হয়েছে, কিন্তু কর্নেলের উপরে বাঙালির ছেলে হইতে পারে নাই, চাকরি ছাড়তে হয়েছে। বাঙালির ছেলে মেজর হইলেই অনেক বড় ব্যাপার। সেই বাঙালির ছেলে যে জেনারেল হয়েছে, আমি যে বলছি কেন, আমি না, আমি হইলাম একটা প্রতীক। আমার উপরে ছিল যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব করছে, তারা যারা মুক্তিযুদ্ধের সেনাপতি ছিল, যারা সেক্টর কমান্ডার ছিল, লাখ লাখ মুক্তিযুদ্ধের আমরা সবাই মিলে যে যুদ্ধ করছি, মানুষ যে সমর্থন করছে, এই কারণে বাঙালির ছেলে মেজর জেনারেল ওয়াকারুজ্জামান হয়েছে, গন্ডায় গন্ডায় জেনারেল হয়েছে, অগণিত লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল হয়েছে বাঙালির ছেলে। এই লোকটাকে এমনি ভালোই মনে হয়। এই ধরনের লোক কেন এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হবে এই সময়ে, যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন একটা কি বলবো কঠিন শৃঙ্খলাবদ্ধ একটা শাসন ব্যবস্থা, সমাজ পুলিশি ব্যবস্থা। এই দেশ নাই।
উনি তো পুলিশের হেড, পুলিশের তো কলজাই নাই, পুলিশের কলজা এখন পুলিশের ভিতরে যায় নাই। পুলিশ মোরালি উইক হয়ে গেছে, জি যে কারণে থানা চালায় একজন, ওই যে আরেকজন, এই আবার কথাটাই একজন সমন্বয়কের ছেলে। কি এ কবে সমন্বয়ক হইলো, কবে রাজনীতি করছে, কবে কার ছেলে, ওই কালুর ছেলে। কোন কালু? ওই যে মাটি কাটে কালু, ওর ছেলে, ও নাকি সমন্বয়ক। তারা দেখলে ওসি ডরায়। এই দুইটা শব্দ, সমন্বয়ক এবং সংস্কার, এই দুইটা শব্দ একদিন এই বাংলাদেশের মানুষের জন্য কি হবে এটা আমি জানি না, তবে এগুলা মানুষের কাছে খুব ঘৃণার শব্দ হবে। আমি কেন বলছি যে ইন্ডিয়াতে গিয়ে সমানে সমানে কথা, আমি তো চাই ইন্ডিয়ার সঙ্গে আমি সমানে সমানে করতে, সমমর্যাদায় কথা বলতে চাই। ভারত যত বড় দেশই হোক, আমাকে যদি সে ভাই ডাকে আমি তাকে দাদা ডাকবো, কিন্তু আমাকে যদি উনি সাবঅর্ডিনেট মনে করে, অনুগ্রহভাজন মনে করে, আমি তাকে দাদা ডাকবো না। কিন্তু এইটা আমি মনে করি এই বাংলাদেশের মানুষের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো যোগ্যতা অর্জন করে মাথা উঁচু করে ভারতের সঙ্গে সমানে সমানে প্রতিবেশী সুলভ ভাবে বাঁচা। প্রতিদিন ঝগড়া করে বাঁচা যাবে না, এটা হলো অচিন্তনীয় ব্যাপার। সেই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ঐক্যবদ্ধতাটা কেমন চাচ্ছেন এই এই 24-এর বাংলাদেশে, এই 25-এর বাংলাদেশে? আপনার দিক থেকে যেটা আগ্রাসন মনে হচ্ছে, আমার কথাটা খুব, আমার দিক থেকে আমি মনে করি ভারত আমাদেরকে করে ফেলছে। আসলে কি আমাদের পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বের কোন দরকার? সবটাকে আমরা আগ্রাসনই মনে করব? না, সবটা আগ্রাসন না, অবশ্যই না। মনে করব না। ওইগুলা বাদ দিলাম, মুক্তিযুদ্ধের কথা, এগুলা শেখ মুজিবুর রহমান খুব বাজে কাজ করে হয়ে গেছে। মুক্তিযুদ্ধের কথা কয়ে ভারতের সঙ্গে সম্পর্কটা খুব বাজে কাজ করে হয়ে গেছে। ভারতের এখন সব জনগণ আমাদের বিরুদ্ধে এখন না। যে উত্তর দিক থেকে পানি আসে জি, নাকি দক্ষিণ দিক থেকে আসে, যদি বন্ধ করে দেয় কি করবেন? যুদ্ধ করিয়া? বন্ধ তো করে না। আপনি যে সমস্ত কিছুর জন্য তার কাছে যান, যেমন ধরেন আমি আজকে একটা কথা বলি, অনেকেই ভুল বুঝতে পারেন। আমার এই চোখটার মধ্যে 15টা ইঞ্জেকশন দিছি, সবাই না করছে, বাংলাদেশে দিও না। এবং বাংলাদেশের ডাক্তার ধরতেই পারে না আমার চোখের প্রবলেমটা কি। আমি ভারতে গিয়ে চিকিৎসা করছি 3 বছর আগে থেকে, এখন আবার চোখের প্রবলেম দেখা দিছে। বাংলাদেশে সবার কাছে গেছি, আল্লাহর দোয়াই বাংলাদেশে করেন না চিকিৎসা, চোখ নষ্ট হয়ে যাব। আমার কথাটা খুব বুঝার, আমি বাংলাদেশে ডাক্তারদেরকে শ্রদ্ধা রেখেই বলছি। এই যে আমার কানের মেশিন, কানে এই যে এখন আর তেমন আমার বয়স তো হয়েছে, জি, এই কানের চিকিৎসা করছি আমি মাদ্রাজে। এখন যদি আমি চিকিৎসা করতেও যাই, তাও তো বলবো ভারতের দালাল। বুঝেন কথাটা? অথচ সিঙ্গাপুরে, থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করার মতো টাকাও তো আমার হাতে নাই। জি, ফজলু ভাই, আমি একদম 30 আমি সেকেন্ড শেষ সময় কথাটা দিতে করে হবে। ফেলতেছি। আমি বলতেছি যদি সমানে সমানে কথা বলে মাথা উঁচু করে ইন্ডিয়াকে যদি আমাদের সাথে বন্ধুত্ব করার মতো অবস্থা নিয়ে আসতে পারবে, আমি সেলিউট দিব স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং ইনুস সাহেবকে। এবং আমি এই কথাটা বলি, এটা সেদিনেই হবে, শেষ কথা। ওই ভারত কথাটা বলে রাখছে, দেয়ার মাস্ট বি ইলেক্টেড গভর্নমেন্ট ইন বাংলাদেশ, তখন হবে বন্ধুত্ব। ইলেকশন দেও, ইলেকশন দেও, ইলেকশন দেও। যতদিন ইলেকশনের নাম কইলে পরে নববধূর মতো গাল ফুলাইয়া ইলেকশন দীর্ঘায়িত করবে এই সরকার, অতদিন তাদের ইজ্জত পৃথিবীতে কোথাও হবে না। বাংলাদেশে বাঁচার একমাত্র পথ হইল এখন আপাতত ইলেকশন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।